বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা অসামান্য উপন্যাস গোরা, বা বিশ্ব সাহিত্য থেকে যদি বলি চার্লস ডিকেন্সের লেখা একটা বিরাট পৃথিবী বিখ্যাত উপন্যাস যার নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। আর অন্যদিকে আছে কে আমাদের ফিলোসফার্স, অর্থাৎ যেমন গ্রিক ফিলোসফার সক্রেটস, গ্রিক ফিলোসফার প্লেটো, জার্মান ফিলোসফার কার্ল মার্কস এবং ফ্রেডরিক নিৎসে। যে চোখে একজন সাহিত্যিক পৃথিবীকে দেখে, জীবনকে দেখে, আর যে চোখে একজন দার্শনিক পৃথিবীকে দেখে, জীবনকে দেখে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একজন দার্শনিক কিন্তু একজন সাহিত্যিকের মতো নয়, বা একজন সাহিত্যিক সে কিন্তু একজন দার্শনিকের মতো নয়। এই দুজনের মধ্যে কি এমন পার্থক্য আছে এবং তাদের মধ্যে কোন জিনিসটা যেটা হচ্ছে একই, বা দুজনের মধ্যে একটা মেলবন্ধন আছে, আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র, আর এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল ইউটোপিয়া বাংলা। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে কি, একটা উপন্যাস সেটা একটা সাহিত্যের সব থেকে উত্তম সৃষ্টি। অর্থাৎ সাহিত্যের মধ্যে অনেক কিছু হতে পারে, ছোট গল্প থাকতে পারে, কবিতা থাকতে পারে, আবার উপন্যাসও হতে পারে। না, উপন্যাস যেহেতু সব থেকে বেশি পাওয়ারফুল, সেজন্য আমরা সবসময় উপন্যাসকে নিয়ে আলোচনা করব, দর্শনের সাথে তার পার্থক্যটা কি। নাও, যেমন সাহিত্যিকরা একটা উপন্যাস লেখে, তেমন দার্শনিকরা একটা ফিলোসফিক মডেল বা একটা ফিলোসফিক থিওরি দেওয়ার চেষ্টা করে জীবনকে, জগৎকে এবং সমগ্র অস্তিত্বকে বোঝার জন্য। উপন্যাস হচ্ছে কিছুটা স্বপ্নের মতো বা ড্রিমের মতো। যেমন আমরা ঘুমের মধ্যে স্বপ্ন দেখি রাত্রের বেলা, ঠিক তেমন হচ্ছে একটা উপন্যাস। সেই উপন্যাস যখন আমরা পড়ি তখন আমাদের মনটা পুরোপুরি, মানে সচেতন মনটা পুরোপুরি স্টপ হয়ে যায় না, যেমন ঘুমের মধ্যে হয়ে যায়। আমরা স্বপ্ন যখন দেখি তখন আমাদের সচেতন মনটা পুরো স্টপ হয়ে যায়, পুরো আনকনসিয়াস মনটাতেই আমরা অপারেট করতে থাকি। কিন্তু যখন উপন্যাস পড়ি তখনও আমরা অ্যাকচুয়ালি একটা স্বপ্নই দেখছি, কিন্তু সেখানে সচেতন মন একটু কাজ করে আর অবচেতন মনও একটু কাজ করে, দুটো মিলে মিশে কাজ করতে থাকে, কর্ম করতে থাকে। নাও, সেই ক্ষেত্রে উপন্যাস একটা কনসাস ড্রিমিং এর মতো, জেগে জেগে স্বপ্ন দেখার মতো। এবং বারবার এই উপন্যাস পড়তে পড়তে এবং বারবার সাহিত্যিকরা উপন্যাস সৃষ্টি করতে করতে তারা কি করে, তারা ধীরে ধীরে এই উপলব্ধিটাতে পৌঁছায় যে এই যে অবাস্তব যে জগৎটা, এই যে উপন্যাসের যে জগৎটা, সেটা তাদের কাছে অনেক বেশি বাস্তব হয়ে ওঠে। মানে প্রকৃত যে বাস্তব, আমাদের যে জীবন চলছে, আমরা স্কুলে যাচ্ছি, কলেজ বা অফিসে যাচ্ছি, কাজ করছি, আমাদের ফ্যামিলি, সেই যে বাস্তবটা, তার থেকে এই যে উপন্যাসের যে কল্পনার জগৎটা, সেটা অনেক বেশি বাস্তব হয়ে ওঠে। তার মধ্যে বাস্তবের এমন কিছু সূত্র বা এমন কিছু ট্রুথ জেগে ওঠে, যেটা নর্মাল যে বাস্তবটা, যেটা আমরা স্বাভাবিকভাবে প্রতিদিনের জীবনটা কাটাচ্ছি, সেখানে থাকার পরেও সেটাকে আমরা দেখতে পাই না, বা সেটাকে আমরা ডিরেক্টলি সেখানে আমরা অ্যাক্সেস করতে পারবো না। সেজন্য এই উপন্যাসের মাধ্যমে আমরা সেই বাস্তবটাকে খুঁজে পাচ্ছি। যেমন আমার মুখ আমি নিজে দেখতে পাবো না, যদি আমি একটা আয়নায় দেখি তাহলেই আমি আমার মুখটাকে দেখতে পাবো, কিন্তু আমার মুখটা তো বাস্তব আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক তেমনই প্রতিদিনের বাস্তবের মধ্যে এমন অনেক সত্য লুকিয়ে থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেখানে আছে এবং সেটাকে দেখা সম্ভব নয়। উপন্যাসের মধ্যে দিয়ে যদি আমরা বাস্তবটাকে দেখি তখন আমরা সেই সত্যগুলোকে দেখতে পাবো, যার ফলে উপন্যাস অনেক বেশি বাস্তব হয়ে ওঠে প্রতিদিনের বাস্তবের থেকে। এবং এই ইলিউশনটাকে আমরা প্রকৃত বাস্তব বলে মনে করতে শুরু করি একজন সাহিত্যিকের ক্ষেত্রে, বা যখন আমরা অনেক বেশি সাহিত্য চর্চা করি বা উপন্যাস পড়ি। অন্যদিকে যখন একজন দার্শনিক, সে যখন ফিলোসফিকে প্র্যাকটিস করে, অভ্যাস করে, চর্চা করে, তখন সে কি করে, সে যে বাস্তব যেটা আমাদের প্রতিদিনের জীবনে ঘটছে, আমরা অফিসে যাচ্ছি, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, পলিটিক্স হচ্ছে, ইকোনমিক্স আছে, চারিদিকে সমাজের একটা নিয়ম কানুন আছে, এই যে সংগঠন আছে, সেই সমস্ত কিছু, সেই বাস্তবটাকে সে ভালোভাবে অনেক সূক্ষ্মভাবে অবজার্ভ করতে থাকে। তার মধ্যেকার গঠনগুলো, তার অন্তর্নিহিত জিনিসগুলোকে সে খুঁজে বার করতে শুরু করে। তারপর ধীরে ধীরে দেখতে পায় এই বাস্তবটা প্রকৃতপক্ষে বাস্তব নয়, এটা একটা ইলিউশন, একটা ডিলিউশনের মতো, একটা কল্পনার মতো। যেমন যদি আমরা ট্রাফিক লাইটের কথা ভাবি, তাহলে ট্রাফিক লাইটের ক্ষেত্রে কি হয়, আমরা সবাই কল্পনা করে নিই, রাস্তা দিয়ে অনেকগুলো গাড়ি যাচ্ছে, তারা ট্রাফিক লাইট দেখছে এবং কোনো গাড়ি থেমে যাচ্ছে যখন ট্রাফিক লাইটে রেড সিগন্যাল হয়ে যাচ্ছে, তারপর আবার গাড়ি যখন চলছে, তার নির্দিষ্ট কিছু রুলস আছে, নিয়ম আছে। সমস্ত মানুষ মিলে ওই নিয়মটাকে কল্পনা করে নিচ্ছে, সেই জন্য সেই নিয়মটা বাস্তব হয়ে উঠছে। প্রকৃত অর্থে এরকম কোনো রুলস নেই। মাউন্ট এভারেস্টের হাইট সেটা ফিক্সড, সেটা সবার কাছে সত্য, যদি আমরা সেটাকে আবিষ্কার নাও করি তাহলেও সেটা সত্য। কিন্তু বিভিন্ন দেশের মধ্যে যে রাজনৈতিক যে বর্ডার বা সীমারেখাটা আছে, সেটা আমরা সবাই কল্পনার স্তরে তৈরি করেছি। অথবা যে ব্যাংকিং সিস্টেম আমরা দেখছি, সেটাকে একটা কাল্পনিক লেভেলে আমরা তৈরি করেছি, সবাই মিলে সেটাকে কল্পনা করে নিচ্ছি, যার ফলে সেটা বাস্তব হয়ে উঠছে।
যেমন আমরা যে বাড়িতে থাকছি এই বাড়িটা আমাদের, তার দলিল আছে, কাগজপত্র আছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রকৃত বাস্তব নয়। যেমন মাউন্ট এভারেস্টের হাইট, বা আমাদের বডিতে কিডনি থাকে দুখানা, বা আমাদের চোখের রেটিনার যে স্ট্রাকচার, বায়োলজিক্যাল ট্রুথ, তেমনটা নয়। এই যে বাস্তবটা, এই বাড়িটা যে আমাদের এবং পাশের বাড়িটা যে অন্য মানুষদের, এটা কি একটা কল্পনা। বাস্তবে পৃথিবীর সমস্ত জমি কারোরই নয় বা সবার, ঠিক যেমন অন্যান্য প্রাণীরা বেঁচে থাকে, কিন্তু আমরা কল্পনা করে নিচ্ছি যে এটাই হচ্ছে বাস্তব, এই বাড়িটা আমাদের, তার জন্য আমরা ডকুমেন্টস তৈরি করেছি এবং সেটাতে আমরা বিশ্বাস করেছি। পাশের বাড়ির মানুষ এবং অন্যান্য মানুষরাও সেই বিশ্বাসটাকে গ্রহণ করেছে, সরকার গ্রহণ করে নিয়েছে, আমরা সবাই মিলে কলেকটিভলি কল্পনা করে নিচ্ছি। ঠিক যেমন যদি আমরা ভাবি ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝখানে যে বর্ডার আছে, সেটা অ্যাকচুয়ালি আমরা সবাই কলেকটিভলি ইমাজিন করছি। ফিলোসফি আমাদেরকে এই জিনিসটা দেখতে শেখায় যে পুরো রিয়েলিটি সেটা একটা কলেকটিভ ইমাজিনেশন, সবাই মিলে সম্মোহিত হয়ে আছি, কল্পনা করে যাচ্ছি আমরা একটা জিনিসকে। কিন্তু এই কল্পনাটাকে পাল্টানো বা পরিবর্তন করা অতটা সহজ নয়, এটা ইতিহাসের চাহিদা থেকে হয়ে আসছে। আমাদের শারীরিক যে চাহিদা, আমাদের সেক্সুয়াল ইনস্টিংক্ট, আমাদের কিছু খাবার খেতে হবে, শরীরকে ক্লিন রাখতে হবে, আমরা অসুস্থ হয়ে পড়ি, এই জিনিসগুলোকে স্যাটিসফাই করতে করতে সমাজ এবং ইতিহাসের গঠনটা তৈরি হতে হতে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। এবং সেটাই হচ্ছে বাস্তব, যে বাস্তবটা অ্যাকচুয়ালি বাস্তব নয়। এবং দার্শনিকরা সেই জন্য বাস্তবটাকে ইলিউশন আকারে দেখে, এবং যারা সাহিত্যিক হয় তারা ইলিউশনটাকে বাস্তব আকারে দেখে। এবং দার্শনিকরা যখন বাস্তবটাকে ইলিউশন আকারে দেখছে, তার কারণ হচ্ছে কি, তারা এটা বলতে চাইছে যে বাস্তবটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি, এটাকে পাল্টাতে পারি, যখন যেমন প্রয়োজন সে অনুযায়ী চেঞ্জ করে নিতে পারি, কারণ বাস্তবটা অ্যাকচুয়ালি একটা ড্রিমের মতো। আর সাহিত্যিকরা বলছে যা কিছু আমরা ড্রিমস দেখছি বা যে কাল্পনিক যে উপন্যাসগুলো পড়ছি, সেটাই হচ্ছে প্রকৃত বাস্তব। এখানে হচ্ছে একটা বিরাট বড় আমরা পার্থক্য দেখতে পাচ্ছি সাহিত্যিকদের সঙ্গে দার্শনিকদের। এবারে যদি আমরা সাহিত্যিকদের সঙ্গে দার্শনিকের কোথাও একটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো তারা বাস্তব এবং কল্পনা, সেই উপন্যাসের যে জগৎ, সেই যে কল্পনার যে জগৎ, কবিতার যে জগৎ, এই দুটোর নিয়ে চর্চা করতে করতে তারা এমন একটা জোন বা এমন একটা জায়গাকে খুঁজে বার করেছে যেটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা বাস্তবও নয়, আবার সেটা ঠিক কল্পনাও নয়। যেমন একটা টুয়াইলাইট রিয়েলেম হয়, যেমন সন্ধ্যাবেলা ঠিক আলো এবং অন্ধকার মিলে মিশে থাকে, তখন পুরোপুরি সন্ধ্যা বা রাত হয়ে যায়নি, আবার পুরোপুরি সেটা দিনের বেলা আছে এমনটাও নয়, সেখানে কিছু অন্ধকার এসছে, আবার এখনো কিছু সূর্যের আলো টিকে আছে। অথবা হতে পারে আকাশের একদিকে চাঁদ উঠেছে আর অন্যদিকে হয়তো সূর্য তখনও পুরোপুরি অস্ত যায়নি। এই যে অবস্থাটা, যেটাকে আমরা গোধূলি বলে থাকি, একটা টুয়াইলাইট রিয়েলেম, যেখানে অন্ধকার এবং আলো দুটো মিশে যাচ্ছে, ঠিক সেই রকমই একটা অবস্থা বা সেই রকমই একটা জায়গাকে আমরা খুঁজে বার করতে পারি একজন দার্শনিক হয়েও, আবার একজন সাহিত্যিক হয়েও। সেটা কি বাস্তব আর রিয়েলিটির মধ্যেকার একটা অংশ, একটা মিশ্রণ, এমন একটা জায়গা যেখানে বাস্তবও এসে পড়ছে আবার কল্পনাও এসে পড়ছে, দুটো মিশে থাকছে। আমরা সাধারণত ভাবি কি বাস্তব বেশি গুরুত্বপূর্ণ, কল্পনা কম, অথবা কখনো কখনো আমরা মনে করি কি, যদি সাহিত্যিক হয়, যে কল্পনাই বেশি গুরুত্বপূর্ণ এবং বাস্তব অনেক কম, কারণ কল্পনা থেকেই বাস্তবের সৃষ্টি হয়, অথবা বাস্তব থেকেই কল্পনার তৈরি হয়। কিন্তু এই দুটোর মাঝখানে যে জায়গাটা আছে, সেটা প্রকৃত অর্থে কল্পনা এবং বাস্তব এই দুইয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ভ্যালুয়েবল। কারণ এমনটা নয় যে কল্পনার অস্তিত্ব আছে এবং বাস্তবের অস্তিত্ব আছে এবং দুটো জিনিস মিশে যাচ্ছে বলে সেই জায়গাটা তৈরি হচ্ছে, কল্পনা এবং বাস্তবের একটা মিশ্রণ। বরং হতে পারে এই মিশ্রণটাই এক্সিস্ট করে, দুটোর মধ্যেকার একটা অ্যাম্বিগুইটি, একটা রহস্যজনক অবস্থা, যেটা আমরা জানি না বা বুঝতে পারি না, দুটো যেখানে মিশে আছে, সেখান থেকে হতে পারে বাস্তব এবং কল্পনাটা উঠে আসছে। এবং সেটা হতে পারে একটা সোর্স বা একটা উৎস, যেখান থেকে কল্পনা এবং বাস্তব দুটোই আমাদের মনে তৈরি হচ্ছে, যেখান থেকে একজন সাহিত্যিক উঠে আসছে এবং একজন দার্শনিক উঠে আসছে। এবং এই জায়গাটাকে আমরা এক্সপ্লোর করতে পারি, যেটাকে আমরা বলতে পারি দ্য এজ, বা হচ্ছে কিনারা বা একটা পরিধি। দার্শনিকরা বাস্তবটাকে অ্যানালিসিস করতে করতে, সেটাকে মানে খুঁজে বার করতে করতে তারা সেই কিনারা বা সেই পরিধির কাছে এসে পৌঁছায় এবং কল্পনার এবং সেই বাস্তবের সেই পরিধিটাকে এক্সপ্লোর করে। অন্যদিকে সাহিত্যিকরা একটা কাল্পনিক জগৎকে নিয়ে চর্চা করতে করতে তারা সেই কাল্পনিক জগতের একটা পরিধির কাছে এসে পৌঁছায়, যেখানে তারা বাস্তবকে দেখতে পায় এবং সেই বাস্তব এবং কল্পনার মিশ্রণ যে অংশটা, সেটাকে তারা এক্সপ্লোর করতে শুরু করে দেয়, যেখানে একজন দার্শনিক এবং একজন মানে সাহিত্যিক, তাদের দুজনের মেলবন্ধন ঘটে বা দুজনের একে অপরকে চিনতে পারে বা রেকগনাইজ করতে পারে। একটু আগে যেমন তারা চিনতে পারছিল না, একটা পার্থক্য ছিল, এবারে আমরা খুঁজে পেলাম তাদের মধ্যে একটা মিল। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, একজন সাহিত্যিক এবং একজন দার্শনিকের মধ্যে একটা বিরাট বড় পার্থক্য হচ্ছে বিউটি এবং ট্রুথ।
একজন ফিলোসফারের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রুথ। ট্রুথটা কি, সত্য কি, সেটাকে খুঁজে বের করা। প্রকৃত জ্ঞান কি, সেই জ্ঞানের অ্যাকচুয়াল মানে কি, সেটাকে জানা। এটাই হচ্ছে একজন দার্শনিকের প্রধান উদ্দেশ্য, প্রকৃত জ্ঞান বা প্রকৃত ট্রুথকে খুঁজে বের করা। কিন্তু একজন সাহিত্যিকের কাছে ট্রুথটা বেশি ইম্পর্টেন্ট নয়, বরঞ্চ বিউটি অফ দ্য ট্রুথ সেটা বেশি গুরুত্বপূর্ণ। জ্ঞানটা বেশি ইম্পর্টেন্ট নয়, বরঞ্চ বিউটি অফ দ্য নলেজ সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একজন দার্শনিক সে প্রকৃত জ্ঞানকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে, আর একজন সাহিত্যিক সে সেই জ্ঞানের যে নির্যাস, সেই জ্ঞানের যে মিনিং, সেই জ্ঞানের যে সৌন্দর্য, সেটার উপরে মেডিটেট করার চেষ্টা করছে। সেটা থেকে একটা এক্সপেরিয়েন্স, একটা ফিলিংসকে পাওয়ার চেষ্টা করছে এবং সেটাকে উপলব্ধি করার চেষ্টা করছে। উপন্যাস পড়লে আমরা একটা এক্সপেরিয়েন্স পাই, একটা উপলব্ধি তৈরি হয় আমাদের মধ্যে। কিন্তু অন্যদিকে ফিলোসফারের কাছে ফিলিংস বা ইমোশন বা এক্সপেরিয়েন্স বা রিয়েলাইজেশন এগুলো ইম্পর্টেন্ট নয়। কারণ ফিলিংস টেম্পোরারি, ইমোশন টেম্পোরারি, রিয়েলাইজেশন হয়তো অনেকদিন আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু সেটাও আবার নতুন রিয়েলাইজেশন আসার পরে সেটাও আবার ফুরিয়ে যায় বা সেটা ফেক হয়ে যায়। তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রুথ। কারণ ইমোশন আসে আর যায়, ফিলিংস আসে আর যায়, কিন্তু সাহিত্যিকের কাছে ফিলিংসটাই বেশি গুরুত্বপূর্ণ। এই ফিলিংসের এই আসা যাওয়ার মধ্যেই সত্যটা লুকিয়ে আছে, তার মধ্যে একটা বিউটি লুকিয়ে আছে, তার মধ্যে একটা সৌন্দর্য লুকিয়ে আছে, সেটাকে খুঁজে বের করা। তাহলে একজন দার্শনিক তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে নলেজ এবং ট্রুথ। একজন যে সাহিত্যিক বা লিটারেচারের যে কাজ করে তার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি মিনিং অ্যান্ড বিউটি। সেই নলেজ এবং সেই ট্রুথের যে নির্যাস, তার যে অর্থ বা তার যে সৌন্দর্য, সেটাকে খুঁজে বের করা, সেটাকে আবিষ্কার করা, সেটাই হচ্ছে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কি ফিলোসফাররা যে অংশটা নিয়ে কাজ করে, আমাদের মনের যে অংশটা নিয়ে, আর সাহিত্যিকরা আমাদের মনের যে অংশটা নিয়ে কাজ করে সেটা আলাদা। আমাদের মনে 3টে স্তর আছে বা 3টে অংশ আছে। যদি আমরা গীতা পড়ি তাহলে সেখানেও দেখতে পাবো 3টে খুব ইম্পর্টেন্ট শব্দ, সত্য, রাজস, তামস। ফ্রয়েডের লেখা যদি আমরা পড়ি তাহলে সুপার ইগো, ইগো আর ইট। যদিও দুটোর মধ্যে বেশ কিছু থিওরিটিক্যাল লেভেলে পার্থক্য আছে, কিন্তু উপর স্তরে এগুলো অ্যাকচুয়ালি একই জিনিস, যেটাকে আমরা বলতে পারি কি ইন্টেলিজেন্স, ইমোশন বা এক্সপেরিয়েন্স অ্যান্ড হচ্ছে ইনস্টিংক্ট। এই যে ইন্টেলিজেন্স বা র্যাশনালিটি, যেটা সবকিছু যুক্তি দিয়ে ভাবে, লজিক দিয়ে বোঝার চেষ্টা করে, র্যাশনালিটিকে প্র্যাকটিস করে, মনের সেই যে অংশটা যেখানে চিন্তা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আসে, চিন্তা একটা দিকে চলতে চলতে অন্য দিকে চলে যায় না। যেমন আমরা অঙ্ক করার সময় যেমন অভিজ্ঞতা হয় আমাদের মনের, ঠিক সেই যে অংশটা, যে মনের যে অংশটাকে আমাদের ব্যবহার করতে হয়, কত কিলোমিটার যাব, কতটা সময় লাগবে, তাহলে অন্য রাস্তা দিয়ে গেলে কেমন হবে, সেটা কি বেশি টাইম লাগবে না সেখানে খরচ বেশি হবে, ইত্যাদি ইত্যাদি। যখন আমরা হিসাব করতে থাকি মনে, বা যখন মাসের শেষে বা মাসের শুরুতে যখন আমরা বাজেট তৈরি করি যে এই মাসে কোথায় কত টাকা খরচ করব, তখন মনের যে অংশটা কাজ করে সেটা হচ্ছে কি র্যাশনালিটি বা ইন্টেলিজেন্স। তার বিভিন্ন অংশকে এক্সপ্লোর করা হচ্ছে কি ফিলোসফি। ফিলোসফির কাজ হচ্ছে সেই অংশটাকে নিয়ে কাজ করা। অন্যদিকে যারা সাহিত্যিক তাদের কাজ হচ্ছে কি এক্সপেরিয়েন্স, ফিলিংস। একটা শিশু হাসছে বা কেউ হয়তো কাঁদছে, তাদেরকে দেখে আমাদের মনটাও একটু ভিজে যায়, একটু নরম হয়ে যায়। বা হয়তো অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, বা হয়তো অনেক বৃষ্টি হচ্ছে, বা কালবৈশাখী ঝড় উঠেছে, বা আমরা হয়তো কখনো প্রেমে পড়েছি, বা হয়তো অনেক রাগ হচ্ছে, অনেক ঘৃণা হচ্ছে, হিংসা হচ্ছে। সেই যে আবেগের মানে ওঠা নামা, কখনো কখনো এমন মুহূর্ত আমাদের জীবনে আসে অল্প সময়ের কোনো একটা আবেগের জন্য অনেক বছর ধরে যুক্তি দিয়ে যা কিছু আমরা তৈরি করেছি সেটা হয়তো ভেঙে যায়। আমি এমন অনেক নিউজ পড়েছি যেখানে একটা 9 বছরের মেয়ে সে ক্লাস 9-এ পড়া একটা মেয়ে সে সুসাইড করে নিয়েছে। কেন? কারণ তার বাবার কাছে সে একটা শ্যাম্পু চেয়েছিল যেটা তাকে কিনে দিতে বলেছিল, তার বাবা তাকে দেয়নি কারণ টাকা পয়সার এখন অভাব, যার ফলে সে কষ্ট পেয়ে সেই মেয়েটা আত্মহত্যা করে নেয়। তাহলে কিছু মুহূর্তের কোনো একটা আকাঙ্ক্ষা, কোনো একটা আবেগ, সেটা কি আমাদের জীবনের যুক্তিতর্কের যে শৃঙ্খলা নিয়ম সেটাকে ভেঙে দিতে পারে, আমাদেরকে মৃত্যুর মুখে নিয়ে যেতে পারে। অথবা অনেক সময় মানুষ রেপ করে, মার্ডার করে, ক্রাইম করে কয়েক মুহূর্তের আবেগের জন্য, তারপরে কি তারা বুঝতে পারে সেটা অনেক ভুল ছিল। তো সেই যে আবেগের যে ওঠা নামা, সেই জিনিসটাকে নিয়ে কাজ করে কে? একজন সাহিত্যিক। সেই আবেগ কিভাবে নামে ওঠে, তার রূপটা কেমন, তার আসা যাওয়ার মানে বিষয়বস্তুটা কেমন, সেটাকে নিয়ে কাজ করছে মনের সেই অংশটা, ইমোশন, ফিলিংস বা হচ্ছে এক্সপেরিয়েন্স, সেটাকে নিয়ে কাজ করে কে? একজন সাহিত্যিক। আর যারা সাইকো অ্যানালিসিস্ট হয়, যারা সাইকোলজি নিয়ে কাজ করে, তাদের প্রধান কাজ হচ্ছে কি ইনস্টিংক্ট নিয়ে কাজ করা। ইনস্টিংক্ট মানে কি? বিশেষ করে যৌন যে চাহিদা, যেগুলো অনেক কম সময়ের মধ্যে আমাদের মধ্যে উঠে আসে, খুব কম সময়ের মধ্যে দিয়ে উঠে আসে, আবার খুব তীব্রভাবে উঠে আসে। একটু আগে যে উদাহরণগুলো দিলাম, সুসাইড করা বা হচ্ছে ক্রাইম করা, সেগুলো অনেক সময় এক্সপেরিয়েন্স বা ইমোশন নয়, বরঞ্চ ইনস্টিংক্টিভ লেভেলে হয়। হয়তো আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়িতে একজন
প্রেগনেন্ট লেডি বসে আছে আর সামনে হয়তো কোনো একজন চাইল্ড খেলা করছে, আইদার আপনি গাড়িটাকে কোথাও একটা ধাক্কা মারিয়ে চাইল্ডটাকে বাঁচাতে পারেন, অথবা মানে প্রেগনেন্ট লেডিটা তখন মারা যেতে পারে, অথবা আপনি চাইল্ডটার উপর দিয়ে গাড়িটা চালাতে হবে আপনাকে, যাতে করে প্রেগনেন্ট লেডি এবং আপনি যেন বেঁচে যান। এমন সময় আমরা কি চিন্তা করে এসেছি সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনস্টিংটিভলি আমাদের হাতটা অটোমেটিক কাজ করে যায়। বা রাস্তা দিয়ে আপনি দৌড়াচ্ছেন, আপনার পায়ে কাঁটা ফুটে গেল, আপনি আহা বলে চিৎকার করলেন, সেটা হচ্ছে কি ইনস্টিংক্ট। অনেক সময় অনেক বেশি তীব্র যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়, সেটা হচ্ছে কি ইনস্টিংক্ট, যেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। আমাদের মধ্যেকার এমন একটা অংশ যেটা পুরোপুরি আমাদের নয়, যে আমাদেরকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, আমরা যাকে নিয়ন্ত্রণ করতে পারি না, একটা মনস্টারের মতো, একটা ঘোস্টের মতো, তাকে নিয়ে যে কাজ করে সেটাই হচ্ছে সাইকো অ্যানালিসিস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। একজন ফিলোসফার সে আমাদের মনের র্যাশনাল অংশটাকে নিয়ে কাজ করে, সেটাকে বারবার করে অভ্যাস করে, প্র্যাকটিস করে। একজন সাহিত্যিক সে কি কাজ করে, সে এক্সপেরিয়েন্স, ফিলিংস, ইমোশন সেগুলোকে নিয়ে চর্চা করার চেষ্টা করে, সেগুলোর যে সেই যে লাইফটা সেটা কিভাবে আমাদের জীবনে ঘটছে, সেই জীবনের স্তরটা সেটাকে তুলে ধরার চেষ্টা করে। অন্যদিকে একজন সাইকোলজিস্ট বা সাইকো অ্যানালিসিস সে হচ্ছে আমাদের ইনস্টিংক্ট লেভেলটাকে নিয়ে কাজ করার চেষ্টা করে। আমাদের নিজেকে ইমপ্রুভ করার জন্য তিনটে জিনিসই জানতে হবে, তিনটে বিষয় সম্পর্কেই বুঝতে হবে, তবে আমরা তিনটের মধ্যে কোনো একটাকে বেশি গুরুত্ব দিতে পারি এবং অন্য বাকি দুটোকে একটু কম গুরুত্ব দিতে পারি জীবনকে নির্ধারণ করার জন্য। কিন্তু তিনটেই একটা মিনিমাম লেভেল বা একটা পাস মার্কস আমাদেরকে পেতে হবে এই তিনটে স্তরেই, বা মনের এই তিনটে অংশকেই আমাদেরকে উন্নত করতে হবে একটা মিনিমাম স্তর পর্যন্ত। এখানে আমরা সাহিত্যিক এবং দার্শনিকদের মধ্যে একটা বিরাট বড় পার্থক্য আমরা দেখতে পেলাম। আমাদের শেষ পয়েন্ট হচ্ছে কি, মৃত্যুর সাথে সাহিত্য এবং দর্শনের সম্পর্ক কি। যখন আমরা কোনো উপন্যাস পড়ি বা কোনো গল্প পড়ি তখন আমরা কি দেখি, তখন আমরা আমাদের বাস্তবের যে জীবনটা ঘটে চলেছে সেখান থেকে আমরা চলে যাই একটা কল্পনার জগতে, আমরা আমাদের মনটাকে প্রজেক্ট করি অন্য একটা কাল্পনিক স্তরে। যখন আমরা সিনেমা হলে সিনেমা দেখতে যাই, সেটা একটা আর্ট ফর্ম, সাহিত্যের একটা অন্য রূপ। নাও সেখানে আমরা কি করি, আমরা সেই হিরো বা ভিলেন বা সেই যা কিছু ঘটনা ঘটছে, আমরা যদি এখন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যদি আমরা দেখছি, ঠিক আছে, বা নায়ক সিনেমাটা দেখছি, বা হচ্ছে গুপি গাইন বাঘাবাইন দেখছি, তখন আমরা কি করছি, আমরা আমাদের মনের চেতনাটাকে প্রজেক্ট করছি একটা কাল্পনিক জগতের মধ্যে, এবং সেইখানে হাসি, মজা, আনন্দ, সুখ, দুঃখ সেখানে আমরা এক্সপেরিয়েন্স করছি, ফিল করছি, এবং সেই জগতে আমরা কিছু সময়ের জন্য বেঁচে থাকছি। এই যে অন্য জগতে বেঁচে থাকা, এটা হচ্ছে একটা প্রকার সিম্বলিক ডেথ টু আওয়ার ওন লাইফ। প্রতিদিন সকালে উঠছি, অফিস যাচ্ছি, বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছি, ফ্যামিলির সঙ্গে কথোপকথন করছি, বা নিজের যে ডেইলি লাইফের কাজ করছি, সেই কাজের মধ্যে মধ্যে চলতে চলতে কোনো একটা সময় আমরা 3 ঘন্টা, 2 ঘন্টা বা 1 ঘন্টা সময় বেছে নিলাম, যখন এই লাইফে এই যে যা কিছু জীবন চলছে, এই বাস্তব জীবনটা, সেখানে আমরা মৃত হয়ে যাব। সিম্বলিক্যালি বা সাইকোলজিক্যালি আমরা সেখানে ডেড, আর আমরা আমাদের মনটাকে প্রজেক্ট করে দেবো একটা ফিকশনাল ওয়ার্ল্ডের মধ্যে, একটা উপন্যাসের জগতের মধ্যে, সেখানে আমরা বেঁচে থাকবো। তাহলে এটা হচ্ছে কি একটা সিম্বলিক ডেথকে আমরা প্র্যাকটিস করছি, একটা অন্য জগতে যাওয়া, আবার সেখান থেকে 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে ফিরে আসা নর্মাল জীবনে, প্রতিদিনের জীবনে। এই যে বারবার ইন অ্যান্ড আউট আমরা করছি কিভাবে, না থ্রু সিম্বলিক ডেথ, একটা সাইকোলজিক্যাল ডেথের থ্রুতে। অন্যদিকে এই যে দর্শনের এই সাহিত্যিকরা সিম্বলিক ডেথটাকে এইভাবেই প্র্যাকটিস করে বা অভ্যাস করতে থাকে বারবার করে। এটা ইম্পর্টেন্ট নয় যে সেই কাল্পনিক যে জগৎ, যে জগতে আমরা বেঁচে থাকছি, সেখানে সবকিছু ভালো জিনিস দেখানো হয়েছে না খারাপ জিনিস দেখানো হয়েছে, সেখানে হিরো যে সে ক্রাইম করছে, মার্ডার করছে, বা তার মধ্যে হয়তো কোনো অসঙ্গতি আছে, সে হয়তো অসহায়, সে হয়তো ব্যর্থ, হয়তো পুরোপুরি হিরো নয়। তাহলে কেন লেখক এমন দেখাচ্ছে, কেন লেখক খারাপ জিনিসগুলোকে উপন্যাসের মধ্যে তুলে ধরছে বা একটা সিনেমার মধ্যে দেখাচ্ছে না? এখানে ভালো খারাপটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক যেমন আমাদের জীবনে ভালো খারাপ, ঠিক ভুল সবই থাকে, এই যে জগৎটা, কাল্পনিক যে জগৎটা, সেখানেও সবকিছুই থাকতে হবে, তবেই সেটা বাস্তবকে প্রকৃত অর্থে দেখাতে পারবে। এবং এখানে গুরুত্বপূর্ণ এটা নয় যে উপন্যাসের মধ্যে ভালো জিনিস দেখানো হচ্ছে না খারাপ জিনিস, ঠিক না ভুল, না, বরঞ্চ এই যে সিম্বলিক ডেথ, নিজের জীবনের প্রতি মৃত হয়ে যাওয়া, সিম্বলিক্যালি অন্য জগতে যাওয়া, তারপর সেখান থেকে জীবনটাকে দেখা, তারপর আবার জীবনে ফিরে আসা, এই যে সিম্বলিক ডেথ থেকে বারবার ইন অ্যান্ড আউট, ভিতরে যাওয়া বাইরে আসা, ভিতরে যাওয়া বাইরে আসা, এই যে অভ্যাস করাটা, এটাই হচ্ছে এখান থেকে আমরা একটা পাওয়ার বা কিছু নতুন ধরনের ট্রুথ খুঁজে পাই, যেটা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়। ঠিক যেমন ঘুম, যখন আমরা ঘুমিয়ে পড়ি, আমরা ঘুমের মধ্যে যাই প্রত্যেক দিন, আবার ঘুম থেকে বেরিয়ে আসি। আমরা সিম্বলিক ওয়েতে প্রত্যেক দিনই আমরা মরে যাচ্ছি, আবার জেগে উঠছি, আবার বেঁচে উঠছি।
রাত্রের বেলা আমরা ঘুমাতে যাচ্ছি, সাইকোলজিক্যাল লেভেলে আমরা কিন্তু জীবনের প্রতি তখন মৃত। তখন জীবনের কোনো রকম টেনশন, চিন্তা, ভবিষ্যতে কি করব, আগে কি হয়েছে, ওয়ারি, কোনো কিছুই আমাদের মাথায় কাজ করে না। জাস্ট আমরা পুরোপুরি ডেড হয়ে যাই লাইফের প্রতি সাইকোলজিক্যাল লেভেলে। তারপর আবার যখন জেগে উঠি আবার জীবনে ফিরে আসি। ঠিক সেম জিনিসটাই আমরা করছি উপন্যাস পড়ার সময় বা সিনেমা দেখার সময়। অন্যদিকে যখন আমরা ফিলোসফি প্র্যাকটিস করি তখন মৃত্যুটা আমরা অন্য রকমভাবে প্র্যাকটিস করি। একজন ফিলোসফার সে দেখতে পায় এই বাস্তব জগৎটা হচ্ছে কি ইলিউশন বা একটা ডিলিউশন। এই রিয়েলিটি বা যা কিছু প্রতিদিনের জীবনে আমরা করছি, ট্রাফিক রুলস থেকে শুরু করে, পলিটিক্স থেকে শুরু করে, ইকোনমিক্স থেকে শুরু করে, আমাদের পার্সোনাল লাইফ, ফ্যামিলি রিলেশনশিপ, পুরোটা একটা ডিলিউশনের মতো। এবং তার বডিটা এই ডিলিউশনের মধ্যে আছে। একজন দার্শনিক বা একজন ফিলোসফার সে তার ফিজিক্যাল যে যা কিছু চাহিদা সেটা কোথা থেকে আসে, আমাদের মনের ইনস্টিংক্ট থেকে আসে, আর ইমোশন থেকে আসে বা ফিলিংস বা এক্সপেরিয়েন্স থেকে আসে। এই দুটো পার্টকে সে অত বেশি প্র্যাকটিস করে না। সে কোনো কল্পনার জগতে ভেসে যায় না, বা সে কোনো কবিতা পড়ে না। একজন দার্শনিক হ্যাঁ হয়তো পড়ে, মানে আমি লিটারালি সেন্সে বলছি না, বাট সে যে সেটাকে পুরোপুরি একটা কবির মতো করে সবকিছু দেখে না, বা পুরোপুরি একজন সাহিত্যিকের মতো করে দেখে না। সবসময় আবেগ দিয়ে সবকিছুকে বোঝার চেষ্টা করে না, বা সে সবসময় ইনস্টিংটাকে স্যাটিসফাই করার চেষ্টা করে না। একজন ফিলোসফার সে তার র্যাশনালিটিকে প্র্যাকটিস করে, অভ্যাস করে, যার ফলে কি সে তার মানে শরীরের যে চাহিদা, অর্থাৎ যেটা ইনস্টিংক্ট এবং আবেগ বা মন বা ফিলিংসের যে চাহিদা সেগুলোর প্রতি সে মিলিত হয়ে যায় বা ডেড হয়ে যায় কিছু সময়ের জন্য। কারণ সে সবসময় লজিক্যালি ভাবছে, সবসময় র্যাশনালি ভাবছে। কোনো দার্শনিককে আপনি এমন দেখবেন না সে তার শারীরিক চাহিদাকে অনেক বেশি স্যাটিসফাই করার চেষ্টা করছে। সেটা আপনি সক্রেটস বলুন বা প্লেটো বলুন বা অন্যান্য যে কোনো ফিলোসফারকে বলুন, তারা তাদের সেক্সুয়াল আর্জেস হোক, বেশি ভালো জামা কাপড় পরবো, বেশি ভালো খাবার খাবো, তারা তাদের এই ইনস্টিংটিভ নেচারগুলোর প্রতি যারা দেখতে পায় যে এগুলোর সঙ্গে জগৎটা জড়িয়ে আছে। এই ডিলিউশনটা বা এই বাস্তবটা সেগুলো আটকে আছে এই ইনস্টিংক্ট, এই ইমোশন, ফিলিংস এগুলোর মধ্যে দিয়ে। তখন তারা সেই র্যাশনালিটিটাকে প্র্যাকটিস করতে থাকে, অভ্যাস করতে থাকে, এবং যার ফলে তারা অ্যাকচুয়ালি যেটা প্র্যাকটিস করে সেটা হচ্ছে ডাইং ইটসেলফ, অর্থাৎ জীবনে বেঁচে থাকা অবস্থাতেই মৃত হয়ে যাওয়া, মরে যাওয়া। শারীরিক স্তরে তারা অলমোস্ট ডেড হয়ে যাওয়া, বেশি ইনস্টিংক্টকে স্যাটিসফাই না করা, বেশি ইমোশনকে স্যাটিসফাই না করা, সবসময় র্যাশনালি এবং লজিক্যালি ভাবতে থাকা, যার ফলে জীবনের প্রতি একটা ডেডনেসকে তারা প্র্যাকটিস করতে থাকে। তারপরে যখন জীবনের শেষে তাদের কাছে যখন মৃত্যু আসে তখন তারা সেই মৃত্যুকে ভয় পায় না, কারণ অলরেডি তারা ডেডকে প্র্যাকটিস করে ফেলেছে। এছাড়া একজন ফিলোসফার সেটা দেখতে পায় দুটো অপোজিট জিনিস কিভাবে একটা আর একটার মধ্যে অন্তর্নিহিত হতে থাকে অনবরত। ঠিক যেমন ফর এক্সাম্পল আমরা কখনো কখনো এমন বলি, তুই না অনেক মোটা হয়ে গেছিস। তার মানে কি, আগে সে রোগা ছিল, এখন মোটা হয়ে গেছে। যদি আমি এটা বলি যে এবারে ইকোনমিটা না খুব মানে বাজের দিকে এগোচ্ছে, তার মানে কি এতক্ষণ ইকোনমিটা ভালো ছিল, এবার ইকোনমিক যে গ্রোথটা বা একটা রিসেশন আসবে সেটা ডাউনফল হচ্ছে। অর্থাৎ কি, যেটা মোটা সেটা অনেক রোগা থেকেই উঠে আসে, যেটা ভালো সেটা খারাপ থেকেই উঠে আসে। অর্থাৎ দুটো উল্টো সত্তা, দুটো উল্টো জিনিস, সেটা একে অপরের থেকে উঠে আসে। যদি আমি বলি তুই অনেক লম্বা হয়ে গেছিস, মানে আগে সে বেঁটে ছিল বা খাটো ছিল, এখন সে লম্বা হয়েছে, বা এখন না তোকে অনেক বেঁটে দেখতে যাচ্ছে বা অনেক খাটো হয়ে গেছিস, তার মানে কি আগে সে লম্বা ছিল। দুটো উল্টো আইডিয়া একটা আরেকটার মধ্যে চলে যায়। ঠিক তেমনই লাইফ এবং ডেড দুটো হচ্ছে ডেথ, এই দুটো উল্টো আইডিয়া, দুটো উল্টো ধারণা। লাইফ থেকেই ডেথ উঠে আসে, আবার ডেথ থেকেই লাইফ উঠে আসে, যার ফলে দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। দুটোর মধ্যেকার একটা আর একটার অপোজিশন হয়ে একটা আর একটাকে জন্ম দিচ্ছে। ঠিক সেই জিনিসটা একজন ফিলোসফার দেখতে পায়, সে সেটাকে মানে বুঝতে পারে। তখন সেই ফিলোসফার কি করে, জীবনের প্রতি এবং মৃত্যুর প্রতি একটা ডিস্টেন্স মেনটেন করে। তার চোখে দুটো জিনিসই সমান, দুটো জিনিসই একই, এবং সে নিজেকে এই দুটোর থেকে একটা ঊর্ধ্বে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে আউটসাইড অফ অল দিস থিং। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি ডেথ জিনিসটার সাথে একজন সাহিত্যিক এবং একজন ফিলোসফার দুটো আলাদা আলাদা রূপে সেটাকে প্র্যাকটিস করছে বা অভ্যাস করছে, সেটার প্রতি একটা ইন্ট্রোস্পেকশনকে তারা পরিচালনা করছে। এবার আমাদের লাস্ট যে পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে কি, রিয়েলিটি অ্যাজ ওয়ান অফ দ্য মেনি ভার্সন অফ দ্য ফিকশন। এটার মানে কি, মানে বাস্তব হচ্ছে অনেকগুলো কল্পনার মধ্যে একটা কল্পনা, দুটো কল্পনা, তিনটে কল্পনা, এমন অনেকগুলো কল্পনার স্তরের মধ্যেকার একটা অংশ হচ্ছে বাস্তব। ওকে, এটার মানে কি, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা উপন্যাস পড়ি তখন আমরা কি করি, তখন আমরা দেখি আমরা আমাদের নর্মাল বাস্তব জীবনটা চলছে, সেখান থেকে আমরা আমাদের মনটাকে সিম্বলিক ওয়েতে ডেড হয়ে যাচ্ছি, তারপর আমরা সেই কল্পনার জগৎ থেকে এক্সপেরিয়েন্স করছি। এবং
এই যে বাস্তব জীবনটা চলছে, ফ্যামিলি, অফিস, বা টাকা পয়সা, রাজনীতি, সমাজ, অর্থনীতি, হিউম্যান রাইটস, এই সব কিছু চলছে প্রতিদিনের জীবন, নর্মাল যেটা আমরা জেগে থাকি যখন সারাদিন যেটা করি, সেটা চলতে চলতে সেখানে সিম্বলিক ডেড হয়ে আমরা একটা কল্পনার জগতে যাচ্ছি, একটা উপন্যাস পড়ছি যখন, সিনেমা দেখছি যখন, কিন্তু তারপর আবার এখানে ফিরে আসছি, তারপর আবার কিছুক্ষণ চলছে, আবার পরের দিন বা এক সপ্তাহ পরে আবার একটা কল্পনার জগতে যাচ্ছি, আবার এখানে ফিরে আসছি, তারপর আবার একটা কল্পনার জগতে যাচ্ছি, আবার এখানে ফিরে আসছি। অর্থাৎ কি অনেকগুলো কল্পনা বা অনেকগুলো কাল্পনিক যে রিয়েলিটি বা বাস্তবতা, তার একটা জাংশন হচ্ছে কি আমাদের লাইফটা। লাইফ হচ্ছে একটা করিডোরের মতো, করিডোরের দুই দিকে অনেকগুলো দরজা আছে, একটা দরজা খুললে একরকম বাস্তব, তারপরে একটু এগিয়ে আরেকটা দরজা খুললে আরেক রকম বাস্তব, তারপর আরেকটা দরজা খুললে আরেক রকম বাস্তব। ঠিক তেমনই অনেকগুলো কল্পনার মধ্যেকার জিনিস, তারপর আমরা বারবার করে সেই করিডোরের দুটো রাস্তা, দুই দিকে যে দরজাগুলো আছে তার মধ্যে যাওয়া এবং ফিরে আসা, এটার মাধ্যমে আমরা জীবনটাকে প্র্যাকটিস করি। কিন্তু এই করিডোরটাও কি এই পুরো স্ট্রাকচারটার একটা অংশ। যখন আমরা কোনো একটা ঘরের মধ্যে আছি, তার সাপেক্ষে সেই করিডোরটাও একটা ঘর। অর্থাৎ যখন বাস্তব জীবন থেকে কল্পনার জগতে চলে যাচ্ছি, তখন সেই কল্পনার জগতের সাপেক্ষে এই বাস্তবটা কি একটা কল্পনা, সেটা হচ্ছে একটা একটা ফিকশনাল রিয়েলিটির মতো। তো এখানে একটা কল্পনা আছে, এখানে একটা কল্পনা আছে, এখানে একটা কল্পনা, একটা ক্যাটাগরি অফ ফিকশনাল রিয়েলিটি। তার মধ্যে একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে কি আমাদের বাস্তব রিয়েলিটিটা। ক্যাটাগরি মানে কি একটা ক্লাসিফিকেশন, মানে যদি আমরা বলি প্রাণী, ঠিক আছে, তাহলে প্রাণী কত রকমের হয়, একটা হচ্ছে জলচর, একটা স্থলচর, একটা আকাশ, ঠিক আছে। তারপর সেগুলোকে আবার অন্যান্য ভাবে, মানে যারা স্থলচর তাদের মধ্যে আবার গাছপালা আছে, আবার হচ্ছে মানুষ আছে, আবার অন্যান্য বড় প্রাণী আছে যারা হচ্ছে মাংস খায়, তেমন প্রাণী আছে। তাহলে কি অনেকগুলো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারছি। মানুষ আবার নারী এবং পুরুষ দুই ভাগে বিভক্ত। ঠিক তেমনই বাস্তব বা রিয়েলিটি, সেটাকে আমরা কি বলছি, একটা কল্পনার বাস্তব, যেটা ফিকশনাল রিয়েলিটি, তার মধ্যে যখন যাচ্ছি তার সাপেক্ষে আমাদের নর্মাল লাইফটাই হচ্ছে একটা কল্পনা, সেটাই হচ্ছে একটা কল্পনা। ঠিক যেমন আমরা যখন ঘুমের মধ্যে চলে যাই, তখন আমাদের মনে থাকে না যে আমরা নর্মাল লাইফে কি করি, সেটা অলমোস্ট যেন এক্সিস্ট করেই না, নেই, তার কোনো অস্তিত্বই নেই, ঠিক আছে। ঠিক সেরকমই তো এই যে নর্মাল লাইফটা, সেটা হচ্ছে অনেকগুলো ক্লাসিফিকেশনের মধ্যেকার একটা অংশ, এবং তার মধ্যে আমরা কি বারবার করে অ্যাডভেঞ্চার করছি বা ট্রাভেল করছি। এটা হচ্ছে কি ফাইনালি ফিলোসফি এবং লিটারেচার দুটোই ফাইনালি এই পজিশনে গিয়ে পৌঁছায়। হ্যাঁ, একজন যে সাহিত্যিক, সে বারবার ইন অ্যান্ড আউট করার মাধ্যমে বুঝতে পারে যে আমাদের নর্মাল জীবনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কল্পনা, এবং এই কল্পনাটাও একটা কল্পনা। আর একজন ফিলোসফার, সে ডেথকে প্র্যাকটিস করার মাধ্যমে এবং এই নর্মাল লাইফটা, তার স্ট্রাকচার, তার গঠনটাকে ইন্ট্রোস্পেক্ট করার মাধ্যমে এটা দেখতে পায় যে এর মধ্যে কোনো অ্যাকচুয়ালি বাস্তব নেই, পুরোটা একটা ফ্যান্টাসি। কিভাবে? একটা উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো। ধরা যাক একটা জোকস আছে, খুব পপুলার একটা জোকস, যেখানে একজন মানুষ সেটা ক্যাফেটেরিয়াতে গেছে কফি খেতে। তো যে ওয়েটার, সে এসে বলছে, তাকে বলছে, স্যার আপনি কি নেবেন? তো তখন সে বললো যে আমাকে কফি দাও ক্রিম ছাড়া। ঠিক আছে, এবার কফি ক্রিম ছাড়াও হতে পারে, আবার দুধ ছাড়াও হতে পারে, আবার দুধ দিয়েও কফি হয়, ক্রিম দিয়েও দুধ হয়, দুটোর কোনোটা না দিয়েও কফি হয়। সে ওয়েটারকে বললো আমাকে দুধ ছাড়া কফি দাও। তারপর ওয়েটারটা বললো, স্যার আমাদের কাছে তো দুধ নেই, আমাদের কাছে ক্রিম আছে, আপনাকে ক্রিম ছাড়া কফি দেবো? তো এটা যে অ্যাকচুয়ালি মানেটা সেম, দুধ ছাড়া কফি আর ক্রিম ছাড়া কফি মানে তো একটাই জিনিস বাস্তবে, প্র্যাকটিক্যালি সেটা জাস্ট নর্মাল কফি, একটা সিম্পল কফি। কিন্তু বাস্তবে দুটো জিনিস সেম হলেও সাবজেক্টিভ লেভেলে, মেন্টালি দুটো জিনিস ডিফারেন্ট। আমি যখন এই এক্সপেকটেশনটা নিয়ে যাচ্ছি যে আমি দুধ ছাড়া কফি খাবো বা ক্রিম ছাড়া কফি খাবো, তখন যখন আমি শুধু কফি পাচ্ছি, ঠিক আছে, সে যখন বলছে যে দুধ ছাড়া মানে ক্রিম ছাড়া কফি, বা তখন সেই ফ্যান্টাসিটার আপেক্ষিকে আমি বাস্তবটাকে মেজার করছি। আমি যদি দুধ ছাড়া কফি পাই আর যদি ক্রিম ছাড়া কফি পাই, দুটো কিন্তু সেম, কিন্তু মেন্টালি কি, এই যে ফ্যান্টাসি, দুধ ছাড়া কফিটা খাবো, আমি ক্রিম ছাড়া কফিটা খাবো, এই ফ্যান্টাসির আপেক্ষে দুটো জিনিস আলাদা, দুটো জিনিস ডিফারেন্ট। সেই ইমোশনটা, অর্থাৎ বাস্তবে যখন আমরা এন্টার করি, তখন আমাদের মনে কোনো না কোনো একটা ফ্যান্টাসি এক্সিস্ট করে অলওয়েজ, সব সময়। ছোটবেলা থেকে আমরা যেমন কল্পনার জগতে ভাসতে থাকতাম চাইল্ডহুডে, তো সেই কল্পনাগুলো পারসিস্ট করতে থাকে, সেগুলো চলমান অবস্থায় থাকে। আমরা বাস্তবে যখনই যাচ্ছি, কোনো একটা কাজ করছি বা কোনো একটা মানুষের সঙ্গে সংস্পর্শে আসছি, কোনো একটা আমাদের লাইফ পার্টনার হোক, কোনো একটা চাকরি হোক বা টাকা পয়সা হোক, বিজনেস হোক, আমাদের সবসময় আগে থেকে একটা এক্সপেকটেশন থাকে, একটা ফ্যান্টাসি কাজ করে, আর সেই ফ্যান্টাসির সাপেক্ষে আমরা বাস্তবটাকে বোঝার চেষ্টা করি। অর্থাৎ এই ফ্যান্টাসিটাকে যদি আপনি পুরোপুরি তার শিকড় থেকে নির্মূল করে দেন, তাহলে বাস্তব আর এক্সিস্ট করবে না, বাস্তবও মানে ডিমিনিশ হয়ে যাবে, মিলিয়ে যাবে। তো বাস্তবের একটা সাপোর্ট হচ্ছে ফ্যান্টাসি। ড্রিমস আর রিয়েলিটি
ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি আর যে বাস্তব প্রতিদিনের জীবন, এই দুটোর মধ্যে আমরা মনে করি ফ্যান্টাসি হচ্ছে ড্রিমসের দিকে পড়ে, কিন্তু না, ফ্যান্টাসি প্রকৃত অর্থে বাস্তবের দিকে পড়ে, রিয়েলিটির দিকে। রিয়েলিটিকে একটা সাপোর্ট হিসেবে হেল্প করে, কাজ করতে সাহায্য করে, যাতে রিয়েলিটি যেন কন্টিনিউ হতে পারে, যেন সেটা চলতে পারে। সেটা এটা আরো অনেক ডিপ একটা কনসেপ্ট, ফিলোসফি, যেটা পরে আমি অন্য ভিডিওতে আরো ডিটেলসে হয়তো এক্সপ্লেন করব কোনো একদিন। কিন্তু আজকে আমরা এইটুকু যেন বুঝতে পারি যে নর্মাল যে বাস্তবটা সেটা একটা ফ্যান্টাসির সাপোর্টেই চলতে থাকে, যার ফলে সেটা একটা ফ্যান্টাসির পার্ট বা একটা ফ্যান্টাসির অংশ। সেটা একজন ফিলোসফার রেকগনাইজ করে কিভাবে, বাস্তবটাকে ইন্ট্রোস্পেক্ট করার মাধ্যমে। আর একজন সাহিত্যিক রেকগনাইজ করে কিভাবে, বারবার সেই কল্পনার জগতে যাওয়া এবং ফিরে আসা, যাওয়া এবং ফিরে আসা। এটা একটা অভ্যাস বা একটা লাইফস্টাইল। একটা উপন্যাস বা দুটো উপন্যাস পড়লে সবকিছু হয়ে গেল না, বরঞ্চ অনবরত পড়তে থাকার মাধ্যমে, এই ইন অ্যান্ড আউটটা, এই সিম্বলিক ডেথ থেকে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে বাস্তবটা অনেকগুলো কল্পনার একটা পার্ট, বা অনেকগুলো কল্পনার যে ক্যাটাগরি বা লিস্ট, তার মধ্যেকার একটা বিশেষ একটা অংশ, তার থেকে বেশি কিছু নয়। তো এই ছিল আমাদের একজন সাহিত্যিকের সঙ্গে একজন দার্শনিকের পার্থক্য, বা দুজনের জীবন এবং জগৎকে কিভাবে দেখে। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ডিপ ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে নতুন কি শিখলে, বা কোন পয়েন্টটা তোমাদের সব থেকে বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে, সব থেকে বেশি ইন্ট্রিগিং, কোনটা নতুন একটা কিছু শেখার মতো মনে হলো, একটা ভেতর থেকে একটা ইনসাইট পাওয়া। ঠিক, সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। ওকে, আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।